নতুন, যে কোনো নতুনের সাথে জড়িয়ে থাকে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা। নতুনত্ব মানেই নতুন প্রত্যাশা, নতুন ভাবনার ডালপালা ছড়ানো। ইতিবাচকতা যেমন আছে, তেমনি আছে প্রতিবন্ধকতা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কারিকুলামের নতুন সংযোজন তাই ভাবিয়ে তুলছে শিক্ষার্থীদের, শিক্ষক সমাজকে, অভিভাবকদের এবং সর্বোপরি শিক্ষা সংশ্লিষ্ট সকলকে। প্রসঙ্গতই আজকের আলোচনার বিষয় নতুন শিক্ষা কারিকুলামের সাথে সমন্বয়। আমার মেন্টর আয়োজনে আজ উপস্থিত আছেন রুম টু রিড বাংলাদেশের মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি ফাহমিদা হামিদ অ্যানি। আরও উপস্থিত আছেন একজন কিশোরী সাদিয়া আফরিন। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সুরাইয়া। শেষে থাকছে আকর্ষণীয় কুইজ পর্ব, তাই পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন। সাদিয়া, কেমন লাগছে আয়োজনে এসে? খুব ভালো। তুমি কোন ক্লাসে পড়ছো? 8ম শ্রেণী। বেশ, নতুন শিক্ষা কারিকুলাম, প্রথমে তোমার অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ সুরাইয়া আপু। প্রথম দিকে খুব ভয় ভয় লাগছিল। সময়ের সাথে এখন নিজেকে তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, মেন্টর। ধন্যবাদ সুরাইয়া আপা। নতুন শিক্ষা কারিকুলামের সাথে শুধু অনুভূতি নয়, অভিজ্ঞতারও এক ভিন্ন সংমিশ্রণ ঘটছে। চলুন আমরা সাদিয়ার কাছেই বিস্তারিত শুনি। জি অবশ্যই। সাদিয়ার কি মনে হচ্ছে তোমার এখনকার লেখাপড়ায় তোমাকে কোন দিকে মনোযোগী হতে হয়েছে? এখন যে পদ্ধতিতে লেখাপড়া, তাতে সম্পূর্ণই সৃজনশীলতার চর্চা বলে আমি মনে করি। এতে করে আমাদের নিজেদের ভালো গুণগুলো তুলে ধরার অনেক সুযোগ হয়েছে বলে মনে হয়। সেই অর্থে নিজেকে তৈরির জন্য এখন মনোযোগ বেশি। আচ্ছা, তোমার কথা থেকে আমি নোট করলাম সৃজনশীলতার চর্চা। আর কি মনে হয়েছে বলো তো? এখন বেশিরভাগ পড়াই দলীয় কাজের অন্তর্ভুক্ত। আগে আমি ক্লাসে সবার সামনে কথা বলতে লজ্জা পেতাম। বিশেষ করে স্যারের চোখের দিকে তাকিয়ে পড়া বলতে গেলেই আমার হাত পা ভয়ে কাঁপতো। আচ্ছা, ধীরে ধীরে এখন মনে হয় আমি কথা বলতে পারি। বেশ। জানেন, গত বছর ক্লাস 7-এ আমি আমার দলের দলনেতা ছিলাম। খুব ভালো। আমি এবার নোট করলাম তোমার দলীয় কাজের কথা, অর্থাৎ তুমি বলছো অংশগ্রহণ বেড়েছে সবার। জি, আর এখন আগের থেকে আরো বেশি তথ্য জানতে হয়। এখন যে কোনো বিষয় নিয়ে অনেকভাবে বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। বাহ, এবার আমি তোমার কথা থেকে সংগ্রহ করলাম বিশ্লেষণ দক্ষতা শব্দটি। মেন্টর, তথ্য সংগ্রহ করার বিষয় থাকলেও এটা মাঝে মাঝে খুব কঠিন হয়, কেননা এজন্য আমাদের ইন্টারনেটের সহযোগিতা লাগে। সবার তো আর ইন্টারনেট নেই। বিশেষ করে গ্রামে আমার যে চাচাতো বোন পড়ে, ওর জন্য তো খুবই সমস্যা। আবার আরেকটি বিষয় মেন্টর, এখন ইউটিউবে অনেক অধ্যায়েরই উত্তর পাওয়া যায়। আচ্ছা, তাই অনেকেই নিজের মতো চিন্তা করে লিখে না, অনেকেই তা কপি করে। এর ফলে যেটা হয়, সবার উত্তর প্রায় একই রকম হয়। আবার সব তথ্যই যে নির্ভর করা যায় তা বলা যাবে না। মাঝে মাঝে কনফিউশন থাকে। আচ্ছা, বুঝলাম। তথ্য সংগ্রহ করার আগে বলো তো, তুমি সিলেবাসের নির্দেশিকা ঠিকমতো বুঝতে পারো কি? এখন যেভাবে পড়ি আমরা, তাতে আমাদের দলীয় বা অধ্যায় ভিত্তিক যে নির্দেশনা থাকে, তাতে সবার বোঝাপড়া এক নয়। আমার অনেক বন্ধু তার মতো করে বলে। স্কুলে অনুপস্থিত থাকলে দলীয় কাজ বুঝতে বেশি সমস্যা হয়। এক্ষেত্রে দেখা যায় স্কুল ছুটির পরও আমাদের শিক্ষকদের ফোন দিতে হয়। আরেকটা বিষয় কি মেন্টর, আমার মনে হয় দলীয় কাজের সময় স্বল্পতা আছে। এটা ঠিক। একটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা সঠিক অনুপাতের তুলনায় প্রায় দ্বিগুণ। তাই যে কোনো কাজ সম্পাদনে তোমাকে সময় ব্যবস্থাপনা শিখতে হবে। আচ্ছা সাদিয়া, এখন তো পরীক্ষা পদ্ধতি নেই, এই বিষয়টা তোমার কেমন লাগে বলো তো? পরীক্ষা নেই সেটা এক ধরনের আনন্দ মেন্টর, তবে একদম কোনো পরীক্ষা না থাকলে ভালো লাগে না। মানে মনে হয় কি, এত সিরিয়াসভাবে পড়ার কি আছে। আচ্ছা, তবে এখন যে মূল্যায়ন পদ্ধতি, তাতে আমাদের মানসিক চাপ কমে গেছে, এটা এক অর্থে ভালো। আচ্ছা মেন্টর, এখন যে সবাই বলে আমাদের শিক্ষা ব্যবস্থা জীবনমুখী শিক্ষা, এই বিষয়টা কেন বলে? ভালো প্রশ্ন করেছো সাদিয়া। জীবনমুখী শিক্ষা হলো জীবন ঘনিষ্ঠ বিষয় জ্ঞান ও নিজের দক্ষতা তৈরি করা। আর শুধু দক্ষতা নয়, এর সাথে সম্পৃক্ত আছে দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন। তোমরা পাঠ্যপুস্তকে এখন যে বিষয়গুলো পড়ছো, তাতে তোমরা নিজ অভিজ্ঞতার জায়গা থেকে বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে শিখবে এবং তা ব্যবহারিকভাবে নিজের জীবনে ও সমাজে
প্রয়োগ করতে শিখবে, তাই না? জি। মেন্টর, জি। সাদিয়ার কথার মাঝখানে আপনি কয়েকটি শব্দ পয়েন্ট করছিলেন। হুম। সেগুলো কি কোনো ভাবনায় এসে মিলল? জি সুরায়া আপা, সাদিয়ার কথা থেকে আমরা যদি লক্ষ্য করি, এই শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষার্থী কেন্দ্রিক। শিক্ষার্থীরা এখন অংশগ্রহণমূলকভাবে লেখাপড়া শিখছে। ক্লাসরুমে এখন একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। সামনের বেঞ্চ থেকে শুরু করে এখন শেষ বেঞ্চের শিক্ষার্থীরাও নিজেকে প্রেজেন্ট করছে, যেটা অবশ্যই আত্মবিশ্বাস তৈরিতে ভূমিকা রাখছে। একদম ঠিক। আর সৃজনশীলতা চর্চার কারণে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটছে। নিজে ভালো ফল করতে হবে, এই যে একটা প্রতিযোগিতা ছিল, তা কিন্তু বদলে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়েছে। কারণ একটি দলের সবাইকে এখন ভালো পারফর্ম করতে হয়। দলীয় কাজের শিক্ষা থেকে নেতৃত্ব চর্চাও কিন্তু বাড়ছে, সামষ্টিক চিন্তার উন্নয়ন ঘটছে। ঠিক তাই। এতে করে মানসিক দক্ষতারও বিকাশ ঘটছে, তাই না? একদমই ঠিক বলেছেন সুরায়া আপা। লক্ষ্য করুন, একজন মানুষের যে কোনো বিষয়ে মতামত প্রদানের দক্ষতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দলীয় কাজগুলোতে সব শিক্ষার্থীর মতামত প্রদানের সুযোগ রয়েছে। হাতে কলমে তারা বাস্তব জ্ঞান অর্জন করছে। সাদিয়ার কি মনে হয়, এখন যদিও মূল্যায়ন পরীক্ষা নেই, কিন্তু নিজেকে কি মূল্যায়ন করতে পারো? কিছুটা তো পারি মেন্টর। ক্লাসে আমি কতটুকু সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছি তা অনুভব করতে পারি। বেশ। তবে মেন্টর, পিছিয়ে পড়লে মন খারাপ হয়। সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয় তো। মেন্টর, দলীয় কাজের মধ্যে আপনি মতামত প্রদানের কথা বলছিলেন, কিন্তু দলে তো অনেক দ্বন্দ্বও তৈরি হয়। সাদিয়া দেখো, এই দ্বন্দ্ব থেকে আমরা ইতিবাচক কিছু নিতে পারি কিনা। এক একজনের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। ধরো তোমাদের বলা হলো আগামী ক্লাসে সবাই তোমরা মুক্তিযুদ্ধের বিষয়ে একটি নাটক করবে। এখন কারো সংকোচ হতে পারে যে সে ছেলে মেয়ে সবার সামনে বীরাঙ্গনা রোলটি প্লে করবে না। সবাই চাইছে মুক্তিযোদ্ধা চরিত্র হতে। এক্ষেত্রে অনেকেই তাদের নিজেদের রোল নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করছে না। দলে তখন কেমন জানি একটা অশান্তি সৃষ্টি হতে পারে, তাই না? জি। এখন যদি আমরা দ্বন্দ্ব সমাধান করতে শিখি, সৃজনশীল উপায়ে সমস্যা সমাধান করতে চাই, তাহলে কি করা যেতে পারে বলো তো? দলের কাউকে যে মানতে চাইছে না তাকে বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে। সেটা হতে পারে। তার আগে জরুরি কি দেখো, মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমে সবার ধারণাটা পরিষ্কার করতে হবে। এই যুদ্ধে সবার অবদান নিয়ে কথা বলতে হবে। তারপর মুক্ত আলোচনা করতে হবে কে কোন রোল করতে আগ্রহী। মনে রাখবে, দলীয় কাজে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলীয় শক্তিকে মজবুত করে। আর দলের কাউকে না কাউকে সমঝোতে আসতে হবে। সম্পর্ক তৈরির জন্য পারস্পরিক বোঝাপড়া খুব জরুরি। সাদিয়া। মেন্টর, জি। আমার না প্রেজেন্টেশন দিতে মাঝে মাঝে নার্ভাস লাগে, তখন কি করব? সাদিয়া, একটা বিষয় খুব আনন্দের। এইভাবে ভেবে দেখো, এখন চাকরিতে এসে অথবা বড় ক্লাসে এসে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, অথচ এখন থেকেই তোমার প্রেজেন্টেশন দেওয়ার দক্ষতা তৈরি করছো। এটা কত বড় একটা অর্জন। এটাকে আনন্দ হিসেবে নাও, সুযোগ হিসেবে দেখো। তোমাদের নিশ্চয়ই ফ্লো চার্ট করতে হয় এখন। জি। তাহলে দেখো, এই যে ডায়াগ্রাম করতে শিখছো, সেটা তোমার ভবিষ্যতে কত কাজে লাগবে। আমি তো ভেবেই পাই না আমরা বড় হয়ে যা শিখেছি তা তোমরা এখনই শিখে ফেলছো। তাহলে ভেবে দেখো তো, তুমি যখন আমার সময় আসবে তখন তোমার জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা কত বাড়বে, কত ভালো প্রেজেন্টার হয়ে উঠবে তুমি। তুমি এখন থেকে নিজে নিজে তথ্য সংগ্রহ করতে শিখছো, তথ্যের ব্যাখ্যা দিতে শিখছো। আর সবার প্রেজেন্টেশন একদিনে ভালো হবে না সাদিয়া। তুমি ধীরে ধীরে তোমার কথা বলায় পরিবর্তন আনো। তুমি যে তথ্যগুলো সংগ্রহ করছো তা নির্ভুল কিনা যাচাই করো। সুন্দর করে পোস্টার তৈরি করো। জি। ক্লাসে কিন্তু তোমার বয়সী সহপাঠীরাই বসে আছে, তাদের কাছে সহজ হও। সময়ের সাথে দেখবে তুমি কাউকে দেখেই নার্ভাস হচ্ছ না। জি, বুঝলাম। মেন্টর, জি। প্রত্যেক শিক্ষার্থীর দলীয় কাজের মধ্যে এই যে একক যোগ্যতায় যোগ্য হয়ে ওঠা, তা কিন্তু আমার কাছে দারুণ মনে হচ্ছে। সুরায়া আপা, এই কারিকুলামের একটি বড় দিকই হলো শিক্ষার্থী পরিবেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিখবে, নিজে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তা তো বটেই, কিন্তু এই কারিকুলামের অনেক কিছু নিয়ে দ্বিমত তৈরি হচ্ছে। সুরায়া আপা, এই কথা একটু আগেও বলছিলাম। এই নতুন প্রবর্তনের সাথে গ্রাম ও শহরের শিক্ষার্থীরা বেশ কয়েক জায়গায় ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। যেমন আইসিটি ব্যবহার। অনেক অভিভাবকই অভিযোগ করছেন এখন মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা শিক্ষার্থীরা বসে আছে। আবার গ্রামের সবাই ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে না। এদিকে সব অভিভাবকের জ্ঞান ও দক্ষতাও সমান না। দুটো দিকেই আসলে ভিন্ন চিত্র রয়েছে। এছাড়া আমাদের বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। আসলে কি সুরায়া আপা, একটা নতুন উদ্যোগের সাথে অনেকগুলো প্রাসঙ্গিক চাওয়া তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।
কিন্তু একটা নতুনের সাথে খাপ খাইয়ে নিতে সবকিছুরই একটা সময় লাগবে, এটাও মানতে হবে। ঠিক। তাই গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করতে হবে। যত আলোচনা হবে ততই কিন্তু সংস্কারটা ভালো হবে। আর নতুন শিক্ষাক্রম একটি সাহসী পদক্ষেপ, নিঃসন্দেহে, এর বিকল্প নেই কিন্তু। তাই সবাই যদি যার যার অবস্থান থেকে ভালো দিকগুলো বিবেচনা করে, তা কিন্তু শিক্ষার্থীর জন্য সহজ হয়ে উঠবে। ঠিক তাই। আর সুরায়াপ্পা, এখনকার মূল্যায়ন পরীক্ষা নিজেকে মূল্যায়নের একটি সুযোগ। এখন যেসব স্তরে মূল্যায়ন করা হয়, ত্রিভুজ, চতুর্ভুজ কিংবা বৃত্ত, তাতে কিন্তু একজন শিক্ষার্থী নিজের কোন জায়গাগুলোতে উন্নয়ন করা আরও দরকার তা জানতে পারে। অভিভাবকদেরও এটা ভাবতে হবে, শুধু মার্কস দিয়ে মূল্যায়ন নয়, সে ঠিকমতো নিজের চিন্তা দিয়ে কোনো লেখা সম্পন্ন করছে কিনা তা দেখতে হবে। এছাড়া তার সন্তান সফট স্কিল আয়ত্ত করতে পারছে কিনা তা অভিভাবককে দেখতে হবে। এখন এই সফট স্কিল কি সেটা বোঝানোর জন্য অবশ্যই বিদ্যালয়গুলোতে অভিভাবক ও শিক্ষকের সভাবৃদ্ধি করতে হবে। অভিভাবকদের আর কি দায়িত্ব আছে তা নিয়ে আলোচনা করতে হবে। নতুন শিক্ষা ব্যবস্থাকে ক্যাম্পেইনের আওতায় আনা গেলে অনেক প্রশ্নেরই সমাধান সম্ভব সুরায়াপ্পা। আর গুণগত শিক্ষার জন্য সকলকেই কাজ করতে হবে। একদম। সাদিয়া কিছু যোগ করবে? জি, গুণগত শিক্ষা কিভাবে অর্জিত হবে মেন্টর? এর মানে হলো জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টিশীলতা থাকবে, চিন্তা করার দক্ষতা থাকবে, আত্মনিয়ন্ত্রণ দক্ষতা থাকবে, যোগাযোগ দক্ষতা থাকবে, আবেগ অনুভূতির প্রকাশ ঘটবে, যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা তৈরি হবে, নৈতিকতা তৈরি হবে, অন্যের প্রতি সমানুভূতি ও সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হবে, এইসব। আচ্ছা মেন্টর, সফট স্কিলের বিষয়ে যদি আরেকটু বলতেন। অবশ্যই সাদিয়া, তোমার কথার মধ্য দিয়ে তুমি ইতিমধ্যে অনেকগুলো বিষয় বলেছ, যেগুলো আমি পয়েন্ট করছিলাম, মনে আছে? জি। এই সফট স্কিলের মাধ্যমে তোমার অন্য ব্যক্তির সাথে আন্তঃসম্পর্ক স্থাপিত হয়। যেমন তোমার মধ্যে মূল্যবোধের বিকাশ হয়, তোমার আত্মপরিচয়ের সুযোগ ঘটে, তুমি সম্পর্ক তৈরি করতে পারো, বৈষম্য নিরসন করতে পারো, তুমি সুনাগরিক হয়ে ওঠো। এই সফট স্কিল আবার তোমার লাইফ স্কিলের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। কিভাবে মেন্টর? আচ্ছা, জীবন দক্ষতা হলো যা তোমার সমস্যা সমাধানে তোমার নিজেকে উদ্যোগী করে তুলবে। উপাদানগুলো যদি বলি, আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ, যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, সমানুভূতি, রয়েছে সম্পর্ক তৈরি, সৃজনশীলভাবে সমস্যা সমাধান, আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ ও অধ্যাবসায়, এই বিষয়গুলো। তুমি যখন এই চর্চাগুলো আত্মস্থ করতে পারবে, তখন তোমার জন্য অনেক কাজই সহজ হয়ে উঠবে। নিজেকে তুমি আবিষ্কার করতে শিখবে। জি, বুঝলাম। আচ্ছা মেন্টর, আমার আরও একটি বিষয় কঠিন মনে হয়, তা হলো পোস্টার তৈরি। আমরা কিন্তু সমানভাবে আর্থিক দিক দিয়ে সচ্ছল নই। এক্ষেত্রে করণীয় কি? দেখো সাদিয়া, এই কারিকুলামে পোস্টার তৈরি এক ধরনের শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বারবারই কিন্তু উৎসাহ দেয়া হচ্ছে, তোমার বাড়ির সে কাগজটা বা উপকরণই তুমি ব্যবহার করবে যা অপ্রয়োজনীয় বা যা তোমার বাসায় কোনো কাজে লাগছে না বা পুনঃব্যবহার করতে পারো, সেই সব দিয়ে উপকরণ তৈরি করা। দলীয় কাজের সুবিধা কিন্তু এটাও একটা যে যার কাছে যে রিসোর্স আছে প্রত্যেকে তা কাজে লাগাবে। কিন্তু মেন্টর, সব সময় তো তা হয় না। আমাদের ক্লাসে অনেকেই আছে যারা দামি উপকরণ ব্যবহার করে, তখন সেগুলো দেখে অনেকের মন খারাপ হয়, ভাবে আমারটা তো ভালো হলো না। সাদিয়া, জীবনের চাহিদা আর প্রয়োজনের পার্থক্য শেখাটা খুব জরুরি। তুমি তখনই সত্যিকার অর্থে মানুষ যখন তুমি কোনো বৈষম্য না করে সবার সাথে একই তালে চলতে পারো। মনে রাখতে হবে, আমি যেন প্রতিযোগিতামূলক নয়, সহযোগিতামূলক আচরণ করি সবার সাথে। জি। তোমার যতই সক্ষমতা থাকুক না কেন, তুমি যদি সব ধরনের শিক্ষার্থীর মতো একই আচরণ করতে পারো, তবেই কিন্তু তুমি সমানুভূতিশীলতা চর্চা করতে শিখবে, তোমার মূল্যবোধ তৈরি হবে। পোস্টার তৈরির বিষয়ে শিক্ষক ও পরিবারের পরামর্শ তোমরা শুনবে, তাদের সহযোগিতা নেবে। মেন্টর, আমিও একটু যোগ করতে চাচ্ছি। জি, অবশ্যই। যেতে চাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া, তোমার কথা রেশ ধরেই আমারও একটু জানতে চাওয়া যে কোন কোন ক্ষেত্রে তোমার চ্যালেঞ্জ হচ্ছে। সুরাইয়া আপু, বাবা মা বলেন আমরা নাকি তাদের কথা শুনি না, বন্ধুদের বেশি সময় দিচ্ছি, কিন্তু এখন আসলেই পড়ার জন্য সহপাঠীদের সাথে অনেক যোগাযোগ করতে হয়। আর অনুসন্ধানী ও অনুশীলনী বইয়ের সাথে যদি সহায়ক টিকা সম্বলিত কোনো রিসোর্স বই থাকতো, তবে সেখান থেকে আরও তথ্য পেতে পারতাম। কেননা যেমনটি বলছিলাম, সবার তো ইন্টারনেট নেই। এছাড়া আমার মনে হয় শিক্ষকরা তো আগে পড়া আদায়ের ভূমিকায় থাকতেন, তাদের সাথে হঠাৎ বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি একটু কঠিনই। আরেকটি বিষয় হলো, যেদিন গ্রুপ প্রেজেন্টেশন থাকে
তখন কয়েকজন ভয়ে স্কুলে অনুপস্থিত থাকে। এতে করে আমাদের দলীয় প্রস্তুতিটা নষ্ট হয়। আর অনেক সময় শিখন কৌশল বুঝতে পারি না বলে উপকরণ তৈরি নিয়ে দ্বিধাগ্রস্ত থাকি। আচ্ছা আচ্ছা, মেন্টর, জি, সংযুক্ত একটা প্রশ্ন মনে হলো। বলুন না। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষকদের কোনো মূল্যায়ন জানাবেন কিনা? সুরাইয়া আপা, আমরা কাজের অভিজ্ঞতায় শিক্ষকদের মূল্যায়নে যেমন পেয়েছি, তারা অনেক ইতিবাচক কথা বলেছেন। যেমন শিক্ষার্থী কেন্দ্রিক প্রক্রিয়া ক্লাসরুমের পাঠদান পরিবেশকে সহজ ও ভীতিহীন করেছে এবং অবশ্যই সৃজনশীল বিকাশ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপরও তারা মনে করছেন শিক্ষকদের জন্য আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। শিক্ষকরা এখন বিভিন্ন তত্ত্বের সাথে পরিচিত হচ্ছেন, অর্থাৎ তাদেরও তথ্য ও জ্ঞান বৃদ্ধি করতে হচ্ছে। শিক্ষার্থীর আচরণগত মূল্যায়নে বিশেষ দৃষ্টি দিতে হচ্ছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থী বেশি হওয়ায় শিক্ষার্থীরা প্রেজেন্টেশনে তাড়াহুড়ো করছে, যেটা ইতিমধ্যে সাদিয়া বলেছে। এই বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের ক্লাস নিয়ন্ত্রণের জন্য বিশেষ তদারকিও বেড়েছে। এছাড়া স্কুলে কয়েকদিন টানা অনুপস্থিত থাকলে শিক্ষার্থীরা পূর্বের পড়ার সাথে সমন্বয় করতে পারছে না, আর বাসায় একা একা পড়া বুঝতে অসুবিধা হচ্ছে তাদের। ঠিক তাই মেন্টর, আমিও একটি মন্তব্য কিন্তু শুনেছি। বলা হচ্ছে যে এখন তো হোমওয়ার্ক তেমন একটা নেই, তাহলে শিক্ষার্থীরা বাড়িতে এত ব্যস্ত সময় কিভাবে পার করছে? আচ্ছা, উত্তরটা সাদিয়াই দিক। জি অবশ্যই সুরাইয়া আপু, এখন সেভাবে হোমওয়ার্ক নেই, কিন্তু আমাদের যে পোস্টারগুলো তৈরি করতে হয় বা যে শূন্যস্থান বা ছকগুলো নিজে থেকে পূরণ করতে হয় বা ভূমিকাভিনয় থাকে, তাতে দেখা যায় এখন দীর্ঘ সময় পর্যন্তই আমাদের সেগুলোর প্রস্তুতি নিতে হয়। মা বাবা মনে করেন লেখাপড়ায় আমাদের চেষ্টা কমে গেছে, কিন্তু আসলে তা নয়, এখন আরো বেশি মনোযোগ দিতে হয়। আচ্ছা, প্রায়ই বাবা মার কাছে বকা খেতে হয়। তারা অনেকেই আসলে বুঝতে পারছেন না আমরা কি পড়ছি, কেন পড়ছি। আমি মানছি আমাদের গ্রুপ আলোচনা বেড়েছে, কিন্তু সেটাও দরকার আছে। আবার এটাও ঠিক আমাদের ইন্টারনেট আসক্তি বেড়েছে। আচ্ছা মেন্টর, আপনার কোনো মতামত এ বিষয়ে? আমি চাই এবারও সাদিয়া এই কথার সমাধান দিক। আসলে মেন্টর, অনেক কিছুতেই বাধা নিষেধ মানতে ইচ্ছে করে না। আমরা যদি একটু পড়ার রুটিন মেনে চলি, তাহলে তো বোধহয় অনেক সমস্যার সমাধান করতে পারবো। আর শুধু ইন্টারনেট নয়, লাইব্রেরি থেকেও তথ্য সংগ্রহের জন্য বই নিতে পারি। বেশ। আর আমরা এখন বড় হচ্ছি, ভালো মন্দ পুরোটা না বুঝলেও কিছুটা তো বুঝি। এ বিষয়ে আমরা যদি একটু সচেতন হই, তাহলে বোধহয় বাবা মার সাথে আমাদের ভুল বোঝাবুঝি হবে না। চমৎকার বললে। এই যে এভাবে ভাবতে শিখছো, এটাই কিন্তু নতুন কারিকুলামের লক্ষ্য। মেন্টর, জি, আমরা শিক্ষক ও শিক্ষার্থীর কথা শুনলাম। অভিভাবকদের কোনো অভিজ্ঞতা আপনি তুলে ধরতে চান কিনা? সুরাইয়া আপা, নতুন কারিকুলাম আসার পর অনেক অভিভাবক এ নিয়ে কথা বলছেন। সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড়ও তুলেছেন কেউ কেউ। এখানে 3টি স্তর রয়েছে। যারা এই শিক্ষাক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন, এক দলের বিপক্ষে, এবং আরেক দল কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না এখনো। বাড়িতে তারা কিভাবে পড়াবেন তা বুঝতে পারছেন না। তারা যেমন বলছেন শিক্ষার্থীদের তদারকি করা এখন বেশ কঠিন। সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষাক্রম নিয়ে তাদের ওরিয়েন্টেশনটা আসলে এখন খুব বেশি দরকার। সন্তান কি করবে আগামীতে, এমন একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি হবে তার ক্যারিয়ার, এই নিয়ে ভাবনা শেষ নেই। মেন্টর, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? ব্যাপক সুরাইয়া আপা, এখন গণমাধ্যমের অনেক কাজ করা রয়েছে। অনেক বিষয়ে সংশোধনের কথা আসছে, সেগুলো জনমত তৈরির বিষয় আছে। আগামীতে হয়তো অনেক কিছুরই সংস্কারের প্রয়োজন পড়বে, কিন্তু সেটা করতে গিয়ে আমরা যেন এই শিক্ষা কারিকুলামের ভালো উদ্দেশ্যগুলো, ইতিবাচক দিকগুলো ম্লান না করে ফেলি। আইসিটি প্রয়োগকে আরও নজরদারিতে আনতে হবে। তবে কোনো বিষয়ে উস্কে দেয়া নয়, সহযোগিতার পথ ধরেই শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনায় আলোচনার পথটা খুলতে হবে। সময়ের সাথে হয়তো গ্রুপ ভিত্তিক শিক্ষক নিয়োগ হবে, প্রশিক্ষণ বাড়বে, ছোট ছোট টিকা আকারে হয়তো রিসোর্স তথ্য পাওয়া যাবে, অভিভাবকরাও হয়তো আরও প্রশিক্ষণের আওতায় আসবে। এরকম আরও নানা উদ্যোগ কিন্তু সামনে হয়তো পরিচিত হবে, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। সমালোচনাগুলো ইতিবাচকভাবে নিতে হবে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে। আমাদের বিশ্বাস করতে হবে নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের স্তম্ভ তৈরি করছে। চমৎকার বললেন। আর একটি বিষয় সুরাইয়া আপা, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের করণীয় ঠিক করে 2023 সালের মে মাসে নির্দেশনা দেওয়া হয়েছে।
যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান, উপজেলা, থানা ও মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের করণীয় বলা হয়েছে। সবাইকে আসলে যার যার দায়িত্ব পালন করতে হবে। ঠিক তাই। সুরাইয়া আপা, আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক ওনাকে বলতে শুনেছি, কাউকে শেখাবার ধৃষ্টতা আমার কখনো ছিল না। আমি শুধু চেয়েছি আমার শিক্ষার্থীদের শিখন সহযোগী হয়ে উঠতে। শিক্ষকতার মাহাত্ম্য আসলে এখানেই। বাহ, চমৎকার। নতুন শিক্ষাক্রমে এখন শিখন বিষয়টা বহুমাত্রিক। শিক্ষক নয়, এখন শিক্ষার কেন্দ্রে রয়েছে শিক্ষার্থী। শিক্ষকের কাজই হলো এখন শিক্ষার্থীকে তার নিজের দক্ষতা সম্পর্কে সচেতন করা, তাকে আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করা এবং তার মেধাকে বিকশিত করতে তার পাশে থাকা। এই 21 শতকের বা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর মেধাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। আমাদের প্রজন্মকে মানসম্মত শিক্ষার সারথি করে তুলতে সব মহলের সহযোগিতা বৃদ্ধি করতে হবে। সত্যি তাই। সাদিয়া, কিছু বলবে? জি, মেন্টর, আমাদের জন্য কোনো পরামর্শ? সাদিয়া, বিশ্বের চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষাকে গুণগত শিক্ষায় রূপান্তরের জন্য এই বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সাদরে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। একটা নতুন পরিবর্তনের সাথে সমন্বয় করে উঠতে সময় লাগবে, এই সময়টুকু আমাদের দিতে হবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে বহু যুগ ধরে মানুষের নানা অনুভূতি রয়েছে। প্রত্যাশার প্রাপ্তির মিলও হয়তো অনেক কম, আর তাই বিদেশ পাড়ি দেবার ইচ্ছাও শিক্ষার্থীদের বেড়েছে। আমার শুধু এটুকুই বলার, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সে বাংলাদেশ বিনির্মাণে এখনো অনেক দূর যাওয়া বাকি। সে হাল আমাদেরই ধরতে হবে। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার আদলে এই নতুন শিক্ষাক্রম যখন পুরোপুরিভাবে বাস্তবায়িত হবে, তখন নিশ্চয়ই সবাই এর সুফলটা উপলব্ধি করতে পারবে। তোমরা যারা এই নতুন শিক্ষাক্রমের পায়োনিয়ার, তারা এই অংশীদারিত্ব উপভোগ করো। বেগম রোকেয়া যখন নারী শিক্ষা প্রবর্তন করেন, তখন কিন্তু আজকের এই দিনটা এভাবে কল্পনায় ছিল না। অতএব সময় লাগবে। আজকে যেভাবে শুরু হয়েছে, সময়ের সাথে তা আরও বেশি পরিশীলিত হবে, এবং তা হবে তোমার আমাদের প্রচেষ্টার মাধ্যমেই। অসাধারণ বললেন। আয়োজনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সাদিয়া, কিছু বলবে যাবার বেলায়? ধন্যবাদ সুরাইয়া আপু। আজকের আলোচনা আমাকে দৃঢ় প্রত্যয়ী হতে অনেক বেশি প্রেরণা জোগালো। আমার জন্য দোয়া করবেন। অনেক দোয়া তোমার জন্যে। মেন্টর, জি, যাবার আগে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? ধন্যবাদ সুরাইয়া আপা। গঠনমূলক আলোচনায় শিক্ষাক্রমকে আরও সহজ করবে শিক্ষার্থীদের জন্য, এটা আমার বিশ্বাস। আসুন সেই পথে হাঁটি। এমন এক বাংলাদেশ নিশ্চয়ই একদিন হবে যেদিন বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশে উচ্চতর ডিগ্রির জন্য আসবে। এমন স্বপ্ন তো দেখাই যায়। আমার প্রত্যাশা, নতুনের সাথে আত্মিক যোগাযোগ ঘটবে শিক্ষার্থীদের। নতুনকে বরণ করে নেয়ার একটি ইতিবাচক মানসিকতা তৈরি হোক সবার মধ্যে। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের ভাবনার বিকাশ ঘটাও। তুমি কিভাবে শিখবে তার পথ তুমি নিজেই খুঁজে নাও। কাউকে প্রতিযোগী হিসেবে নয়, বরং তুমি আয়নার সামনে দাঁড়ালে যে তোমাকে দেখতে পাও, তাকে তুমি ছাপিয়ে যাও। আর সকল শ্রোতার উদ্দেশ্যে বলছি, নতুন শিক্ষা কারিকুলামকে সাদরে আমন্ত্রণ জানাতে আসুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই চরণটি মনে করি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। বাহ, এত চমৎকার করে বলছিলেন, এখনো কিন্তু রেশ কাটেনি আমার। মনে হচ্ছে এখনো শুনছি। ধন্যবাদ আপা। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ সুরাইয়া আপু। বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। দেখতে দেখতে আমার মেন্টরের আজ 18তম পর্বের আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। আমার মেন্টরের দ্বিতীয় সিজনে 20 পর্বের ধারাবাহিক আয়োজন শেষ হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। আপনাদের শুভকামনা ও মতামত আমাদের প্রেরণার উৎস। তাই শ্রোতাবৃন্দ, মেন্টরদের সাথে নিয়ে আপনাদের মনের নানা প্রশ্নোত্তর সহ একটি বিশেষ পর্ব আয়োজন করতে চাই। আর তাই আমাদেরকে লিখুন। কি লিখবেন? ইতোমধ্যে আমার মেন্টর আয়োজনে যেসব পর্ব প্রচারিত হয়েছে, তার মধ্যে কোন পর্বটি আপনার বিশেষ ভালো লেগেছে এবং কিভাবে সেই বিষয়বস্তু আপনি আপনার জীবনে প্রতিফলিত করছেন, এই নিয়ে চিঠি লিখুন। সেরা চিঠিদাতাদের মধ্য থেকে লটারি করে আমরা দুজনকে বেছে নেব অংশগ্রহণকারী হিসেবে। উল্লেখ্য, আপনারা যে স্থান থেকেই আমার মেন্টর আয়োজনে অংশগ্রহণ করুন না কেন, আপনার যাতায়াতের দায়িত্ব বহন করবে রুম টু রিড বাংলাদেশ। তাহলে আর দেরি কেন, ঝটফট লিখে ফেলুন আগামী 5 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। আর কোন ঠিকানায় লিখবেন জানিয়ে দিচ্ছি ঠিকানা। আমাদের ইমেইল ঠিকানা banglesh@rwmtoread.org, অর্থাৎ
bangladesh@roomtoread.org। রুম টু রিড বাংলাদেশ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় মেন্টরিং কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে আজ মেন্টর হিসেবে কথা বললেন মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি ফাহমিদা হামিদানি ও একজন কিশোরী সাদিয়া আফরিন। বন্ধুরা, এবার যেতে চাই কুইজ পর্বে। প্রথমেই জানিয়ে দেব গত পর্বে আমাদের কুইজটি কি ছিল এবং বিজয়ীদের নাম। আমাদের গত পর্বের কুইজটি ছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়। সঠিক উত্তর হল মিথ্যা। অসংখ্য উত্তরদাতাদের মধ্য থেকে সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া খুলনা থেকে আর হাফসা বেগম জুই ভোলার বন্ধু। অনেক অনেক অভিনন্দন আপনাদের দুজনকে। এবারে জানিয়ে দেব আজকের কুইজ। আমাদের আজকের কুইজটি হল নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থী কেন্দ্রিক নয়। আমি আবারও বলছি, নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থী কেন্দ্রিক নয়। সত্য না মিথ্যা? উত্তর পাঠাতে SMS করুন 0197401713 এই নম্বরে। আবারও বলছি, মিলিয়ে নিতে পারেন 0197401713 এই নম্বরে। এছাড়াও কুইজের উত্তর ইমেইলেও পাঠাতে পারেন। ইমেইল ঠিকানা BANGLADESH@rwmtoread.org এই ঠিকানায়। শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছে আজকের মতো। ভালো থাকুন সবাই, অনেক অনেক ভালো।